আমরা দেখেছি মাহমুদুর সাহেব আছেন, কি কনক সারোয়ার আছেন, কি পিনাকি আছেন, আপনারা তাকে পছন্দ করতে পারেন না করতে পারেন, তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে গিয়েছে। তো এই সরকার একবারে বলেছে, আচ্ছা এদের কথা একটু শুনি, যাদের আন্দোলনের ফলে, যাদের প্রোপাগান্ডার ফলে, যাদের বিভিন্ন রকম প্রচারের ফলে আমরা এই জায়গায় এসেছি। তারা কী বললেন? তারা বললেন, তরুণদেরকে বললেন, এই তোমাদের জন্য আমরা ক্ষমতায় এসেছি, ওদের জন্য এসেছি। এই গণ অভ্যুত্থান কিন্তু সমাপ্ত করেছে সাধারণ সৈনিকেরা, জেনারেলরা নয়, সাধারণ সৈনিকেরা। সাধারণ সৈনিকেরা যখন বলেছে আমরা আর গুলি করব না, কারণ তারা একটা শ্রমিকেরই সন্তান, তারা একটা কৃষকেরই সন্তান, তারা একটা গরিব বাপের মায়েরই সন্তান। সে দেখতে পাচ্ছে তার সন্তানকে এ রাষ্ট্র হত্যা করছে, ও কিন্তু অস্বীকার করছে গুলি করছে। ফলে ওই সৈনিকটার কথা কিন্তু মনে রাখবেন। ফলে ভাববেন না এটা শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ভুল। যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা বুঝবো যে এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা 2 মাসের জন্য, কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি, আমরা যদি জনগণের দিক থেকে দেখি, এটা কিন্তু খুব ভালো না। যেটা তুষার খুব সুন্দর করে বলেছে যে তারুণ্য বয়সের সঙ্গে সম্পর্ক নাই, তারুণ্য চিন্তার সঙ্গে এখানে এবং দূরদৃষ্টির সঙ্গে। জনগণকে যদি নিয়ে চলতে চান, জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় গণতন্ত্র, এবং জনগণের অভিপ্রায়টা আমরা বিসর্জন দিয়ে এখন আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি। এটা উচিত ছিল আমার ভাষা অন্তত অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব কথাটা আমি ব্যবহার করি নাই ভিন্ন কারণে। বিপ্লব বলে লোক মনে করে আমরা বোধহয় বলশেবিক বিপ্লব করতে নামছি, না, এটা করতে নামি না। আমরা খুব সহজ, আমরা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, একেবারে সহজ জিনিস। একটা অর্থনীতি যেটা জনগণের অর্থনীতি, এমন একটা গণতন্ত্র যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারে, সরাসরি অংশগ্রহণ করতে পারে। আমাদের সংবিধানও আছে, প্রশাসনের সকল স্তরে কি করবে? জনগণ অংশগ্রহণ করবে। তো এখন কি আমরা প্রশাসনের সর্বস্তরে অংশগ্রহণ করতে পারবো? এই সরকারের কথাই ধরুন, আপনি বিএনপির কথা বাদ দেন, আগামী কি সরকার আসবে এটা বাদ দেন। এই সরকার তো আপনি পারছেন না। এই সরকার এখনো পর্যন্ত কি আমাদেরকে বলেছে যে ভাই, এই যে সমাজের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করে, যারা একটু আমাদেরকে সমালোচনা করে, বা এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, ভিডিও করেছে, বিভিন্ন ক্যাম্পেইন চালিয়েছে, আপনারা সকলে জানেন। কেন আমান আছে এখানে, আমরা দেখেছি মাহমুদুর সাহেব আছেন, কি কনক সারোয়ার আছেন, কি পিনাকি আছেন, আপনারা তাকে পছন্দ করতে পারেন না করতে পারেন, তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে গিয়েছে। তো এই সরকার একবারে বলেছে, আচ্ছা এদের কথা একটু শুনি, যাদের আন্দোলনের ফলে, যাদের প্রোপাগান্ডার ফলে, যাদের বিভিন্ন রকম প্রচারের ফলে আমরা এই জায়গায় এসেছি। তারা কী বললেন? তারা বললেন, তরুণদেরকে বললেন, এই তোমাদের জন্য আমরা ক্ষমতায় এসেছি, ওদের জন্য এসেছি না, এটার জন্য আসেন না, জনগণের জন্য এসেছি। তাহলে জনগণ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত আমাদের যারা তরুণ তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে তারুণ্য এক জিনিস আর জনগণ আলাদা। জনগণ এটা রাজনৈতিক পরিভাষা, আর তারুণ্য হলো কর্তা। তারুণ্য ইতিহাসের কর্তা, আর জনগণ হলো সেই বিশেষ উপাদান যাদেরকে আমরা রাষ্ট্র গঠনের প্রত্যেকটা স্তরে যখন তাদেরকে আমরা চেষ্টা করব এবং তাদেরকে আমরা নিয়ে আসবো, সেখানে বিভিন্ন এই ছোটো ছোটো এই ধরনের সবার মধ্যে এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল, গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের জন্য, তখনই কিন্তু আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের একটা উদ্ভব আমরা কিন্তু ঘটাতে পারব। ফলে এই দুটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, সে শুধুমাত্র ভাষা আমাদেরকে কত পরিমাণ পিচ্ছিল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে। তৃতীয় জিনিসটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থান কিন্তু সমাপ্ত করেছে সাধারণ সৈনিকেরা, জেনারেলরা নয়, সাধারণ সৈনিকেরা। সাধারণ সৈনিকেরা যখন বলেছে আমরা আর গুলি করব না, কারণ তারা একটা শ্রমিকেরই সন্তান, তারা একটা কৃষকেরই সন্তান, তারা একটা গরিব বাপের মায়েরই সন্তান। সে দেখতে পাচ্ছে তার সন্তানকে এ রাষ্ট্র হত্যা করছে, ও কিন্তু অস্বীকার করছে গুলি করছে। ফলে ওই সৈনিকটার কথা কিন্তু মনে রাখবেন। ফলে ভাববেন না এটা শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ভুল। যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা বুঝবো যে এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা 2 মাসের জন্য, কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি, আমরা যদি জনগণের দিক থেকে দেখি, এটা কিন্তু খুব ভালো না। যেটা তুষার খুব সুন্দর করে বলেছে।
এটা খুব ভালো লক্ষণ না। ফলে আমরা এই ম্যাজিস্ট্রেসি চাইনি। আমরা চেয়েছিলাম কি, আমরা চেয়েছি পুলিশকে রিফর্ম করা, পুলিশকে ফিরিয়ে আনা। পুলিশ যদি ফিরে না আসে তাহলে উচিত ছিল খুব দ্রুত বেগে পুলিশকে পলাতক ঘোষণা করা। পুলিশকে কেন পলাতক ঘোষণা করা হলো না? না হওয়ার কারণ খুব সিম্পল, কারণ যে কোনো কারণে হোক না কেন হয়তো তারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশের পুলিশ ছিল কিন্তু নয় গেলে কোথায়। 2 নম্বর কারণ হচ্ছে, যখন পুলিশ অতীতে দুর্নীতির কথা বলেছেন আমরা, পুলিশ এর আগে মাসে 2, 3, 4 বেলা 50 লাখ টাকা তারা কামাতো। তো আপনার এই ছোটো চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লবের পরে? আমাকে বলেন আসবে, কেউ আসবে না। সে ফলে আপনার তো আগেই বোঝা উচিত ছিল পুলিশ আসবে না। তাহলে আপনি প্রস্তুতি নিলেন না কেন? আপনি কেন প্রস্তুতি নিলেন না আইন শৃঙ্খলা রক্ষাকে, থানাগুলোকে রক্ষা করা, বা সেই ক্ষেত্রে পুলিশ আপনার কী ভূমিকা রাখবে? এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বারবার বলা হয় বিপ্লব কিন্তু ডিনার পার্টি না। ফলে তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি, এটা ডিনার পার্টি না। ফলে আমাদেরকে মনে হয় এই বাস্তবতা আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে হুঁশে ফিরে আসতে হবে। তো এই কথাগুলো বলার পরে আমি আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অল্প অল্প করে ব্যাখ্যা করবো, যেটা আমাদের করা দরকার। কিন্তু এখন আমরা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কাজটা করতে পারতাম সহজে, এখন এই কাজটা আমাদের অনেক কঠিনভাবে করতে হবে। তবুও তো কাজ শুরু করতে হবে আমাদেরকে। আপনারা জানেন যে আমার সংবিধান ও গণতন্ত্র পড়েছেন, খুব সুন্দরভাবে সে তার বক্তব্যটা বলেছে। আমরা দীর্ঘকাল ধরেই বাংলাদেশের সংকটটা কী করে সংবিধানের মধ্যে রয়ে গেছে, এবং এটাকে সমাধানের জন্য এটা কী করে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করতে হয়, এ নিয়ে আমরা কথা বলেছি। এখন আমি ওই বিষয়টা সম্পর্কে, রাজনীতি এবং আইন, এই দুয়ের সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। আশা করি এটা আমাদের আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে, বা আগামী দিনের লড়াইকে আমরা কোন দিকে নেব, কিভাবে সংগঠিত হব, সে সম্পর্কে ধারণা নেবে। আমাকে একটু অনুমতি দিন, একটু পানি খেয়ে নিই। পরিষ্কার হতে হবে সকলকে যে জনগণ কথাটা রাজনৈতিক। জনগণ কথাটা জাস্ট আমরা একসঙ্গে বিমূর্তভাবে এটা একটা বালুর বস্তা কি আলুর বস্তা এরকম কিছু না। জনগণ মানে তারাই যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং হাজির রয়েছে, এটা হলো জনগণ। এখন দেখেন তর্কটা কীভাবে করে। আচ্ছা, আওয়ামী লীগের কি এখন আগামী দিনে নির্বাচন করার অধিকার আছে? এটা কুতর্ক না, আমি এর উত্তর দেব না, এটা কুতর্ক। এই প্রশ্নটা তোলার ধরনটাই ভালো না, ধরনটাই মূল প্রশ্নকে অ্যাভয়েড করে। কেন করি আমরা এই প্রশ্ন? কারণ জনগণ কি এটা পরিষ্কার না আমার কাছে। অবশ্যই কোনো ফ্যাসিস্টের, যেহেতু লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, অবশ্যই কোনো ফ্যাসিস্টের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নাই। আপনাকে আরেকবার কি ফ্যাসিস্ট রাষ্ট্র চান? যদি না চান তাহলে আওয়ামী লীগ কেন? ফ্যাসিবাদ কি আর অন্য দলে নাই? ফ্যাসিবাদ কি আমাদের মধ্যেও নেই? আমাদের মধ্যেও আছে এবং সমাজের মধ্যে আছে, বিপুলভাবে আছে। তাহলে নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে জনগণ কথাটা সুস্পষ্টভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা ফ্যাসিস্ট শক্তি বিরোধী, এবং যারা অন্যের কোনো মত সহ্য করে না, যারা নিজের মতকে একমাত্র সহি বলে মনে করে, নিজের পরিচয়কে একমাত্র সহি বলে মনে করে এবং অন্যের উপর চাপিয়ে দেয়, এরা যেই নামে হোক না কেন, এটা সেকুলার হোক কি ইসলামিক হোক কি আওয়ামী হোক বা যেই নামেই হোক, এটাকে বলে ফ্যাসিজম। এবং এরাই হলো ফ্যাসিস্ট শক্তি। এরাই কিন্তু মব জাস্টিস করে। মব জাস্টিস হাওয়া থেকে হয় না, মব জাস্টিস করে কারণ ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে। ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে বলেই মাজার ভাঙা হয় ধর্মের নামে। ফলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না। কোনো রাজনৈতিক দল সম্পর্কে যখনই আমরা মন্তব্য করব, এটা অত্যন্ত অন্যায় করব। কেন? রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে, এবং বিএনপিরও অবদান আছে এই গণঅভ্যুত্থানে, জামাতে ইসলামের অবদান আছে গণঅভ্যুত্থানে, আমরা জানি, আপনি জানেন। কিন্তু তারা সেই অবদানটা রেখেছে জনগণ হিসেবে। তারা যতক্ষণ তারা জনগণ হিসেবে অবদান রাখবেন, জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা আছে। এখন এই ক্ষমতাকে ফর্মালি করার বলে জামাত শুনবে না, বিএনপি শুনবে না, এটার পদ্ধতি কি? এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিকভাবে, বা এই আপনি বলতে পারেন ইভেন আইনিভাবেও। কীরকম সেটা হলেই আমরা অতি সহজে
একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করতে পারতাম। সেখানে দলগুলোকে বোঝাতে পারতাম আমাদের এখনকার কাজ, তরুণরা বোঝাতে পারতাম তাদের সঙ্গে বিরোধিতা না করে। আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠন। তো নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কিছু সময় লাগবে। এই সময়টা আসেন আমরা জনগণের কাছে যাই, আপনারাও জনগণের কাছে যান। আমরা জেলায় জেলায় যাই, উপজেলায় উপজেলায় যাই, সেখানে গিয়ে আমরা আলোচনা করি আমরা কি করব, আমরা কি করে বাংলাদেশটা কেমন লাগবে, আমাদের যার মনে কি আছে সে বলুক, এবং তার কথাগুলো আমরা সারমর্মে বিভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসি। সেখান থেকে আমরা একটা ন্যাশনাল গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাই, তারা সেটাকে একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করুন এবং সেটা তারা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সে গণপরিষদে তারা এটা হাজির করুক এবং গণপরিষদ সেটাকে সকলের ভোটের মাধ্যমে আপনার বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এটাকে পাশ করে নিয়ে এসে একটা রেফারেন্ডামের মাধ্যমে একটা গঠনতন্ত্র প্রণয়ন করুক।